আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের টাইপ 4 এর যেই প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। খেয়াল করে দেখো, আমরা আমাদের টাইপ 4 এ আলোচনা করব লেনদেনের উৎস ও দলিলপত্র নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই সিরিয়ালে আলোচনা করব হচ্ছে 119 থেকে 161 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নগুলো। একটু আমরা খেয়াল করে দেখি এই জায়গাটায়, খেয়াল করে দেখো, আমরা আমাদের লেনদেনের যে উৎস দলিলের কথা বলছি, আমরা আমাদের লেনদেনের উৎস দলিলটাকে 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া? 6 ভাগে ভাগ করতে পারি। 6 ভাগে ভাগ করতে পারি না, মানে আমাদের লেনদেনের উৎস দলিলগুলো মূলত 6টি। কয়টা ভাইয়া? 6টা। 6টা কি কি একটু দেখো। আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে চালান, আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে ক্যাশ মেমো, আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে ডেবিট নোট, আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে ক্রেডিট নোট, আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে ডেবিট ভাউচার, আমাদের লেনদেনের উৎস দলিলের মধ্যে আছে হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার। এই 6টাকে আমরা মূলত বলি হচ্ছে আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল বা লেনদেনের দলিলপত্র বলতে পারি, তাই না? আমাদের পুরো আলোচনাটাই কিন্তু আসলে এই 6টা বিবরণ বা 6টা দলিল বা 6টা কাগজ, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা এই পুরো টাইপে আসলে আমরা আলোচনাটা করব। একটু সবার প্রথম প্রশ্নে চলে আসি। 119 নাম্বার প্রশ্নে বলেছে ব্যবসায়ে ব্যয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়। আমার ব্যবসায়ে ব্যয়ের জন্য আমরা কোনটা ব্যবহার করি? দেখো, ভাউচার জিনিসটা আমাদের আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাউচার, এই কি ভাইয়া? ভাউচার। মনে রাখবা, আমরা আয়ের জন্য ব্যবহার করি ক্রেডিট ভাউচার, ব্যয়ের জন্য আমরা ব্যবহার করি ডেবিট ভাউচার। ভাইয়া, আয়ের জন্য আমরা ব্যবহার করি ক্রেডিট ভাউচার এবং ব্যয়ের জন্য আমরা ব্যবহার করি ডেবিট ভাউচার। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে? ব্যয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে ডেবিট ভাউচার। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 120। বলা আছে জামালের থেকে পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। ভাইয়া কি বলছে? জামালের থেকে পাওনা 5,000 টাকা, অর্থাৎ আমি জামালের কাছে টাকা পাইতাম। কত টাকা পাইতাম জামালের কাছে? জামালের কাছে আমি পাইতাম 5,000 টাকা। আচ্ছা, পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। তাহলে এখানে কোন ধরনের বার্তা দিতে হয়েছে? এখানে আমার তাকে 100 টাকা বার্তা দিতে হয়েছে, তাই না? তাহলে আমি বার্তা দিছি, তার মানে প্রদত্ত বার্তা। আচ্ছা, আমি বার্তা দিছি, তার মানে কি এটা আমার জন্য প্রদত্ত বার্তা। এখন তোমার এটা বুঝতে অসুবিধা হইতে পারে যে ভাই এটা প্রদত্ত বার্তা কিভাবে। একটা জিনিস মনে রাখবা, নগদ টাকা এবং ব্যাংকের টাকার সাথে বার্তার একটা বিপরীত বা উল্টা সম্পর্ক। নগদ টাকা এবং ব্যাংকের টাকার সাথে বার্তার একটা বিপরীত সম্পর্ক। আমি যখন টাকা পাবো তখন আমাকে বার্তা দিতে হবে, টাকা পাইলে ছাড় দিতে হয়, টাকা নিলে, আমি যদি টাকা পাই, আমাকে কেউ টাকা দিচ্ছে, তার মানে তারে আমার ছাড় দিতে হবে। আমি কাউরে টাকা দিচ্ছি, তাহলে সে আমার টাকা পাবে। মানে ঘটনাটা হচ্ছে এরকম যে টাকা পায় তাকে ছাড় দিতে হয়, যে টাকা পায় তাকে কি করতে হয়? টাকা ছাড় দিতে হয়। তাহলে দেখো, আমি একজনের কাছে পাইতাম 5,000, ও বেটা আমারে দিছে কত? দিছে 4,900। তাহলে দেয় নাই কত? দেয় নাই হচ্ছে 100 টাকা। দেয় নাই কত? 100 টাকা। এবং এই 100 টাকা যে আমার তারে ছাড় দিতে হইছে, এটার নাম প্রদত্ত বার্তা। এটার নাম কি? প্রদত্ত বার্তা। আচ্ছা, এরপর আমাদের প্রশ্ন নাম্বার 21 বলেছে জনাব নাফি বিক্রয় বৃদ্ধির জন্য পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্যের অপেক্ষা কম মূল্য, অথবা আগে মূল্য ছিল 1,000 টাকা, এখন হয়তো 10% ডিসকাউন্টে 900 টাকায় বিক্রি করতেছে। এই ধরনের বার্তা কোন ধরনের ছাড়?
এটা হচ্ছে কারবারি বাট, কারবারি বাট্টা। তাহলে ভাইয়া কারবারি বাট্টা কোনগুলা? আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়, আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমি ইনস্ট্যান্ট সাথে সাথে যেই টাকাটা ছাড় দেই বা সাথে সাথে যেই টাকাটা ছাড় নেই ওইটাকে আমি বলি হচ্ছে কারবারি বাট্টা। আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় সাথে সাথে যেই টাকাটা ছাড় দেই অথবা নেই সেটাকে আমরা বলি কারবারি বাট্টা। তাহলে এখানে বিক্রয়ের সময় আমি টাকাটা ছাড় দিছি, কিসের সময়? বিক্রয়ের সময়। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কারবারি বাট্টা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের, এরপরে আমি চলে যাব হচ্ছে আমাদের 122 নম্বর প্রশ্নে। ক্রেডিট নোট ব্যবহৃত হয়, ক্রেডিট নোট ব্যবহৃত হয় কখন? ক্রেডিট নোট ব্যবহৃত হয় বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। ব্যাপারটা একটু খেয়াল করো ভাইয়া, ব্যাপারটা একটু খেয়াল করো। আমার দুইটা নোট আছে, একটা নোটের নাম হচ্ছে ক্রেডিট নোট, একটা নোটের নাম কি? ক্রেডিট নোট। আরেকটা নোটের নাম কি? ডেবিট নোট। এই একটা নোটের নাম হচ্ছে ক্রেডিট নোট, আরেকটা নোটের নাম হচ্ছে কি? ডেবিট নোট, তাই না? আচ্ছা, ক্রেডিট নোট মানে কি, ডেবিট নোট মানে আগে বুঝো। মানে মনে করো আমি পণ্য কিনছি, আমি 10,000 টাকার পণ্য কিনছিলাম, কেনার পরে ওই পণ্যটা আমার পছন্দ মতো হয় নাই, ওই পণ্যটা আমার পছন্দ মতো হয় না, মানে আমি যেই রকম পণ্য কিনতে চাইছিলাম ওই রকম পণ্য হয় নাই, আমার পছন্দ মতো হয় নাই পণ্যটা। না হওয়ার কারণে আমি দোকানদারে ফেরত দিয়ে দিছি। আর ফেরত তার এমনি এমনি দেওয়া যাবে না, আমি একটা দলিল তৈরি করছি, একটা বিবরণী তৈরি করছি বা একটা কাগজের মধ্যে আমি লিখে দিছি যে কুদ্দুস সাহেব আপনি আমাকে যেই পণ্য পাঠাইছেন প্রত্যেকটার দাম 10 টাকা করে, 100 পিস, মোট 1000 টাকার পণ্য, আমার পছন্দ মতো হয় নাই বইলা আমি আপনাদের পণ্যটা ফেরত দিয়ে দিলাম। এই যে পণ্যটা যে ফেরত দিয়ে দেওয়া হয় তখন যেই নোটটা ব্যবহার করে সেটা ব্যবহার করা হয় ডেবিট নোট। এবং ডেবিট নোট তৈরি করে কে? যিনি পণ্যটা কিনছে। আচ্ছা, তো আমি মনে করো বিক্রি করছি, ডেবিট নোটটা এবং আমার বিক্রিত মালটা আমার কাছে ফেরত আসছে, আমি মাল বুঝা পাইছি। আমি এই মাল বুঝে পাওয়ার পরে আমি আবার একটা চিঠি লিখলাম, একটা কাগজ নিলাম, লিখে আমি ওই যে বেটা আমার পণ্য ফেরত পাইতেছে, মনে করো সামাদ সাহেব, লিখলাম জনাব সামাদ সাহেব আপনি প্রতিটি 10 টাকা করে 100 পিস, মোট 1000 টাকার পণ্য আমার কাছে ফেরত পাঠাইছেন, আমি আপনার মাল বুঝিয়ে পাইয়াছি এবং আপনার হিসাব যে আগে দেনাদার নামে ডেবিট করা ছিল আপনার হিসাবকে ক্রেডিট করা হইল। এটা লিখে আমি আবার তার কাছে একটা দলিল পাঠিয়ে দিলাম। এই যে তার কাছে আমি আবার একটা দলিল পাঠাইলাম সেটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট কখন ব্যবহৃত হয়? আমি ধারে পণ্য বিক্রি করছিলাম, যেই বেটার কাছে বিক্রি করছিলাম ওই বেটা যখন আমার পণ্যটা ফেরত দিয়ে দিবে, আমি যখন পণ্য পাইছি বলে স্বীকার করে তারে একটা দলিল পাঠাবো, ওইটার নাম হচ্ছে ক্রেডিট নোট। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো ক্রেডিট নোট কে তৈরি করেন? যে পণ্য বিক্রি করছে ও তৈরি করবে। ক্রেডিট নোট তৈরি করবে কে? যে পণ্যটা বিক্রি করছে সে তৈরি করবে। তাহলে ডেবিট নোট কে প্রস্তুত করবে? ডেবিট নোট প্রস্তুত করবে যে পণ্য কিনছে সে। যে পণ্য কিনছে সেই তো আগে ফেরত দিবে নাকি? তো যেই বেটা প্রথমে ফেরত দেয় সে হচ্ছে ডেবিট নোট তৈরি করে। আর যে ফেরত গ্রহণ করার পরে ফেরত পাইছি স্বীকার করে আবার দলিল পাঠায় বা পত্র পাঠায় সে হচ্ছে ক্রেডিট নোট, তাই না? তাহলে ক্রেডিট নোট তৈরি করেন বিক্রেতা, ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। দুইটা খুবই গুরুত্বপূর্ণ এমসি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এমসি, খুবই ওদের কি করে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আমি চলে যাব হচ্ছে 125 নাম্বার প্রশ্নে। কি বলা আছে ভাই 125 নাম্বার প্রশ্নে? বলা আছে বিক্রেতা প্রস্তুত করেন, বিক্রেতা প্রস্তুত করেন। বিক্রেতা কি প্রস্তুত করেন? বিক্রেতা ডেবিট নোট প্রস্তুত করেন। হ্যাঁ করেন। বিক্রেতা চালান প্রস্তুত করেন, বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করেন। তাহলে উত্তর হচ্ছে 1 2 3, উত্তর হচ্ছে 1 2 3, তাই না? আচ্ছা, 126 নম্বর প্রশ্নে বলেছে আন্তঃচালানের ভিত্তিতে কোন প্রাথমিক বই তৈরি করা হয় বা কোন বইতে লেখা হয়? আন্তঃচালান মানে কি ভাইয়া? এই আন্তঃচালান মানে হচ্ছে আমার কাছে যেটা আসতেছে, যেই চালানটা আমার কাছে, মানে চালান বানায়টা কেটা? তুমি এটা আমারে বলো। চালান মূলত বানায় হচ্ছে আমার, ওটার নাম কি? বিক্রেতা বানায়। তো বিক্রেতা চালান বানায় পণ্য, মানে পণ্যের সাথে, মালের সাথে চালানটা আমার ব্যবসায়ীর দিকে পাঠিয়ে দিবে। তাহলে চালানটা আমার ব্যবসায়ীর দিকে আসবে, চালানটা আমার ব্যবসায়ীর দিকে আসবে, এটার নাম আন্তঃচালান। আন্ত মানে আসতেছে আমার দিকে, তাই না? তা আন্তঃচালান কোন জায়গায় লিপিবদ্ধ করা হয়? ক্রয় জাবেদায়। কোন জাবেদায়? ক্রয় জাবেদায়। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এর কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে 126 এর কি হবে? 126 এর হচ্ছে গ, তাই না?
আচ্ছা 125টা একটু কারেকশন করি, এই জায়গায় ডেবিট নোট বলা, তাই না? আমি ক্রেডিট নোট দেখছিলাম। হ্যাঁ, ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। ডেবিট নোট তৈরি করেন কে? ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। তাহলে এটা তো হবে না, বলছে বিক্রেতা প্রস্তুত করেন। তাহলে চালান আর ক্যাশ মেমো এই দুইটা বিক্রেতা প্রস্তুত করেন। তাহলে উত্তর কি? 2 ও 3। 2 ও 3 করেছে গ নাম্বারে। ভাইয়া ওটা ডেবিট নোট ছিল, হ্যাঁ আমি ক্রেডিট নোট দেখছি আর কি, ক্রেডিট নোট দেখে দাগাই দিছিলাম। আচ্ছা তাহলে দেখো এরপরে আমরা চলে যাব 127 নম্বর প্রশ্নে। কি বলা আছে ভাইয়া? বলা আছে ক্রেডিট ভাউচারের সাথে কোনটি সংযুক্ত করা হয়? ক্রেডিট ভাউচারের সাথে, ক্রেডিট ভাউচারের সাথে আমরা ক্যাশ মেমোটা সংযোজন করি। কি বলছে ভাই? দেখো, কে ক্যাশ মেমো প্রস্তুত করেন? ক্যাশ মেমো প্রস্তুত করেন কে? ক্যাশ মেমো প্রস্তুত করেন বিক্রেতা। মনে রাখবো, যখন পণ্যটা বাকিতে নগদে লেনদেন হয় তখন আসলে ক্যাশ মেমোটা ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, ভাড়া প্রাপ্তির জন্য নিচের কোন দলিলটি প্রস্তুত করতে হয়? ভাড়া প্রাপ্তির জন্য নিচের কোন দলিলটি প্রস্তুত করতে হয়? আচ্ছা, ভাড়া প্রাপ্তি এইটা আমার জন্য একটা আয়, এই ভাড়া প্রাপ্তি এটা আমার জন্য কি একটা আয়, তাই না? ভালো কথা। ভাই আমরা সবাই জানি আমরা ভাউচার প্রস্তুত করি হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য। আমরা ভাউচার প্রস্তুত করি কিসের জন্য? এই আমরা ভাউচার প্রস্তুত করি হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য। কিসের জন্য? আয় এবং ব্যয়ের জন্য। ব্যয়ের জন্য আমরা যে ভাউচারটা প্রস্তুত করি সেটার নাম হচ্ছে ডেবিট ভাউচার। আয়ের জন্য যে ভাউচারটা প্রস্তুত করি সেটা হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার। আচ্ছা, তাহলে এই যে আমরা আয়ের জন্য যেটা প্রস্তুত করলাম তাহলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে হচ্ছে আমার ক্রেডিট ভাউচার। নাম কি? ক্রেডিট ভাউচার। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। এই উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল। চলে যাব প্রশ্ন নাম্বার 130। 130 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে ক্যাশ মেমো সাধারণত কয় সেট তৈরি করা হয়? ক্যাশ মেমো মূলত কয় পিস বানায়, কয় সেট বানায়? ক্যাশ মেমো মূলত বানানো হয় 3 প্রস্থে। সেট না বলে এখানে বলতে পারতো প্রস্থে, প্রস্থে। তাহলে উত্তর কি হবে? ক্যাশ মেমো মূলত কয় প্রস্থে তৈরি করা হয়? ক্যাশ মেমো মূলত তৈরি করা হয় 3 প্রস্থে বা 3টা সেটে, তাই না? আচ্ছা, এরপর দেখো ভাই কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? আমি কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করি? আমরা এই চালানের উপর ভিত্তি করে কি করতে হবে? আমাদের ক্রয় জাবেদাটা প্রস্তুত করতে হবে, তাই না? আচ্ছা, বেতন প্রদান 35,700 এই লেনদেনের উৎস দলিল কোনটি? দেখো, বেতন প্রদান এটা একটা ব্যয়। এটা কি? এটা একটা ব্যয়। খেয়াল করো, বেতন প্রদান এটা কি আমার জন্য একটা ব্যয়, তাই না? আমাদের প্রতিষ্ঠানে আমরা আয় এবং ব্যয়ের জন্য ভাউচার প্রস্তুত করি। কি করি ভাইয়া? আয় ও ব্যয়ের জন্য ভাউচার প্রস্তুত করি। ব্যয়ের জন্য আমরা করি ডেবিট ভাউচার, আয়ের জন্য আমরা করি ক্রেডিট ভাউচার। তাহলে 32-এর উত্তর কি হবে? 32-এর উত্তর হচ্ছে গ। 32 উত্তর কি হবে? 32-এর উত্তর হচ্ছে গ। চলে যাব 133। বলা আছে বহি ফেরত দ্বারা নিচে কোনটি তৈরি করা হয়? বহি ফেরত মানে আমি বাইরে ফেরত দিব। বই ফেরত মানে কি? আমি বাইরে ফেরত পাঠাচ্ছি। আমি বাইরে ফেরত পাঠাবো কোনটা? যেটা আমি ক্রয় করে নিয়ে আসছিলাম। তাহলে আমি ক্রয় করে নিয়ে আসছি মানে কি? ক্রয় ফেরত। এই বই ফেরত মানে কি? ক্রয় ফেরত। খেয়াল করো ভাইয়া, বই ফেরত মানে কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত দ্বারা নিচের কোনটি তৈরি করা হয়? ক্রয় ফেরত দ্বারা নিচে ডেবিট নোট তৈরি করা হয়। এই কোনটি তৈরি করা হয়? ডেবিট নোট তৈরি করা হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো চালান কে প্রস্তুত করেন? 134 নম্বর প্রশ্ন। চালান, ক্যাশ মেমো এগুলো সবই কিন্তু আমার বিক্রেতা তৈরি করেন। কে তৈরি করেন? এগুলো সবই আমার বিক্রেতা তৈরি করেন। তাহলে 134-এর উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে 135। 135-এ কি বলা আছে ভাইয়া? ক্রেডিট ভাউচারের সাথে সংযুক্ত থাকে কোনটি? ক্রেডিট ভাউচারের সাথে, ক্রেডিট ভাউচারের সাথে সংযুক্ত থাকে চালানের কপি। এই কি সংযুক্ত থাকে ভাইয়া? ক্রেডিট ভাউচারের সাথে সংযুক্ত থাকে চালানের কপি সংযুক্ত থাকে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আমরা আসব নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? নগদে যদি আমি পণ্যটা ক্রয় বিক্রয় করতে পারি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্যাশ মেমো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ক্যাশ মেমো, তাই না? আচ্ছা, মূল্য পরিশোধের শর্ত কোথায় উল্লেখ থাকে? আমি মূল্যটা কিভাবে পরিশোধ করবো? আমরা মাঝে মাঝে দেখি না এরকম বলা থাকে 2/10 নিট 30
বলা থাকেন এরকম। এটার মানে বোঝায় যে আমি 10 মানে 2% ছাড় পাবো যদি 10 দিনে টাকা পরিশোধ করি। এই 2 দ্বারা বোঝানো হয় ছাড়, এই 10 দ্বারা বোঝানো হয় দিন, আর এই 30 মানে হচ্ছে এই ডেটের মধ্যে আমার অবশ্যই পরিশোধ করতে হবে, অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে শর্ত, মূল্য পরিশোধের শর্ত উল্লেখ থাকে কোথায়? চালানের মধ্যে। কোথায় উল্লেখ থাকে? চালানের মধ্যে। আচ্ছা, 138 কি বলা আছে? ক্যাশ মেমোর মূল কপি কাকে দেয়া হয়? আমার যে ক্যাশ মেমো, এই ক্যাশ মেমোর মূল কপিটা যিনি আমার ক্রেতা থাকেন তাকে আমি দিয়ে দেই, তাই না? আচ্ছা, ক্রেডিট নোট প্রস্তুত করে কার নিকট প্রেরণ করা হয়? প্রথম কথা হচ্ছে ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা। ক্রেতা যখন পণ্যটা পছন্দ মতো না হওয়ার কারণে বিক্রেতার কাছে ফেরত দিয়ে দেয়, বিক্রেতা যখন পণ্য বুঝে পাওয়ার পরে ক্রেতার নিকট আরেকটা দলিল পাঠায়, সেটার নাম ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট প্রস্তুত করেন কে? ক্রেডিট নোট কার নিকট প্রেরণ করা হয়? ক্রেডিট নোট ক্রেতার নিকট প্রেরণ করা হয়। আচ্ছা, এরপরে কি বলছে? ভাউচার কি? ভাউচার হচ্ছে আমার লেনদেনের প্রমাণ দলিল, লেনদেনের দলিল বলতে পারি আর কি, লেনদেনের প্রমাণ দলিল হচ্ছে আমাদের জন্য ভাউচার। এরপর দেখো কি বলা আছে ভাইয়া, বলা আছে 2/10 নিট 30, এর দ্বারা বোঝায় এই 10 হচ্ছে দিন, এই 2 হচ্ছে আমার ছাড়। তার মানে 10 দিনে শোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। 10 দিনে শোধ করলে কি এই 2% ছাড় পাওয়া যাবে। 30 দিনের মধ্যে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে টাকাটা আমার অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে দেখো এই যে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যদি 10 দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে 2% ছাড়। উত্তর কি? 141 এর উত্তর হচ্ছে ক। 141 এর উত্তর কি? ক, তাই না? আচ্ছা, 142 নম্বর প্রশ্নে বলেছে ভাড়া প্রদান করা হলে কোথায় লেখা হয়? ভাড়া প্রদান, দেখো ভাড়া প্রদান এটা একটা ব্যয়, এটা কি একটা ব্যয়, তাই না? ব্যয়ের জন্য আমরা যে দলিলটা প্রস্তুত করি তার নাম কি? ডেবিট ভাউচার। তার নাম কি? ডেবিট ভাউচার। তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর হবে গ, ডেবিট ভাউচার। আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 143। কি বলা আছে ভাইয়া? বলা আছে বাড়ি ভাড়া বাবদ 2000 টাকা প্রাপ্তির ক্ষেত্রে মিস্টার হাবিব ভাড়াটিয়াকে কোনটি প্রদান করবেন? বাড়ি ভাড়া বাবদ, এই বাড়ি ভাড়া বাবদ কত টাকা? 2000 টাকা প্রাপ্তির ক্ষেত্রে হাবিব ভাড়াটিয়াকে একটা ভাউচার দিবেন। কি দিবেন ভাইয়া? ভাউচার দিবেন, তাই না? আচ্ছা, 44 কি বলা আছে? বলা আছে শিক্ষানবিশ সেলামি লিপিবদ্ধের জন্য কোনটি ব্যবহৃত হয়? শিক্ষানবিশ সেলামি এটা আমার জন্য একটা আয়, এটা আমার জন্য একটা আয়। আয়গুলো সব কোন জায়গায় লেখা হয়? আয়গুলো সব লেখা হয় ক্রেডিট ভাউচারে। তাহলে লিখবো কোন জায়গায়? লিখবো হচ্ছে আমি ক্রেডিট ভাউচারে। লিখবো কোথায়? লিখবো হচ্ছে আমি ক্রেডিট ভাউচারে। আচ্ছা, চলে যাবে 145। কি বলা আছে? আফজাল হোসেন রিপন ট্রেডার্সের নিকট থেকে, রিপন ট্রেডার্সের থেকে নগদে 10,000 টাকা এবং ধারে 5,000 টাকার মাল ক্রয় করলেন। ক্যাশিয়ার তাকে 10,000 টাকার ক্যাশ মেমো প্রদান করলেন। এর যুক্তি কি হতে পারে? এর যুক্তি কি হতে পারে? দেখো, আমরা সবাই জানি ক্যাশ মেমো ব্যবহার করা হয় কখন? আমরা ক্যাশ মেমো ব্যবহার করি শুধুমাত্র নগদে লেনদেনের ক্ষেত্রে। কখন? নগদে লেনদেনের ক্ষেত্রে। নগদে 10,000 কিনছি, ধারে 5,000 কিনছি, কিন্তু আমার এসে ক্যাশ মেমো দিছে কত টাকার? ক্যাশিয়ার ক্যাশ মেমো দিছে 10,000 টাকার। এটার যুক্তি হচ্ছে ক্যাশ মেমোটা শুধু কখন ব্যবহার করা হয়? 10,000 মানে নগদের সময় ক্যাশ মেমোটা ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, 146 নম্বরে দেখি তো ভাইয়া কি বলছে। 146 নম্বর প্রশ্নে বলছে ক্রয় ফেরত সংক্রান্ত নোটকে কেন ডেবিট নোট বলা হয়? ক্রয় সংক্রান্ত নোটকে ভাইয়া, ক্রয় ফেরত সংক্রান্ত নোটকে কেন ডেবিট নোট বলা হয়? তার কারণ ক্রয় ফেরতের সময় আমি পাওনাদার হিসাবকে ডেবিট করে দেই। পাওনাদার হিসাবকে কি করে দেই? ডেবিট করে দেই, তাই না? আচ্ছা, 146 পর্যন্ত আমরা বুঝলাম। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 147। দেখি 147 কি বলা আছে ভাইয়া। এই 147 কি বলা আছে আমি একটু দেখি। 147 বলেছে চালানকে উৎস দলিল রূপে ব্যবহার করা যায়। চালানকে উৎস দলিল রূপে ব্যবহার করা যায় ক্রয় জাবেদা, ক্রেডিট ভাউচার, খতিয়ান বই। এই চালানকে উৎস দলিল হিসাবে ব্যবহার করা যায় কখন কখন? ক্রয় জাবেদায়, ক্রেডিট ভাউচার এবং খতিয়ান বইতেও কিন্তু আমি চালান নংটা ব্যবহার করতে পারি, চালানের উৎসটা আর কি। তাহলে উত্তর কি 1, 2, 3। আচ্ছা, 148 ও 49 জন্য একটা উদ্দীপক পড়বো। দেখি উদ্দীপকে কি বলছে। বলছে যে জানুয়ারির 1 তারিখ পণ্য ক্রয় 3,000 টাকা এবং পণ্য বিক্রয় 7,000 টাকা। জানুয়ারির 12 তারিখ পণ্য ক্রয়ের জন্য জনাব
হায়দারের নিকট ফরমাইশ প্রদান করা হলো 15,000 টাকা। জানুয়ারির 18 তারিখে বলেছে 3,000 টাকা বেতনে একজন দক্ষ হিসাব রক্ষক নিয়োগ। 25 তারিখে বলেছে পণ্য ফেরত দেয়া হলো। 25 নম্বর প্রশ্নে বলছে যে 25 তারিখের লেনদেনের জন্য জনাব নির্মলেন্দু সেন কোন দলিলটি প্রস্তুত করবেন? কোন দলিলটি প্রস্তুত করবেন? ডেবিট নোট। কারণ তিনি কি করছেন? তিনি পণ্য ফেরত দিচ্ছেন। ক্রয়কৃত পণ্য ফেরতের সময় ব্যবহার করতে হয় ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য ফেরতের সময় ব্যবহার করতে হয় ডেবিট নোট, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 49। 49-এ কি বলছে? বলছে উক্ত দলিল প্রস্তুত করার জন্য যথার্থ কারণ হলো, উক্ত দলিল তৈরি করার জন্য যথার্থ কারণ হলো ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হওয়া, ক্রয়কৃত পণ্য নিম্নমানের হওয়া। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 মানে কি? ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 150। নিচের কোনটির জন্য সুমি টেইলার্সের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে? খেয়াল করো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় দুইটা কারণে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় দুইটা কারণে। এক, মূলধন ও আয় বাড়লে, মূলধন ও আয় বৃদ্ধি পেলে, মূলধন ও আয় বৃদ্ধি পেলে, আর নয়তোবা হচ্ছে ব্যয় ও উত্তোলন, ব্যয় ও উত্তোলন হ্রাস পেলে, হ্রাস পেলে। এই দুইটা কারণে কি হয়? আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা একটু খুঁজি, দেখো, ব্যাংক ঋণ একটা দায়, পুরাতন সেলাই মেশিন বিক্রয় একটা মূলধন জাতীয় প্রাপ্তি, শার্ট তৈরির অর্ডার প্রাপ্তি এটা লেনদেনই না, পোশাক তৈরির মজুরি প্রাপ্তি এটা আমার জন্য একটা আয়। এটা কি? এটা আমার জন্য একটা আয়, তাই না? তাহলে আয় হইছে মানে কি? আমার বাড়ছে। আয় হইছে মানে কি? আমার বাড়ছে, আয় বাড়ছে, তাই না? আচ্ছা, ক্রেডিট নোট কখন ব্যবহৃত হয়? ক্রেডিট নোট কখন ব্যবহৃত হয়? বাকিতে বিক্রিত পণ্য যখন আমার কাছে ফেরত আসে তখন আমি যেই দলিলটা পাঠাই সেই সময় আমার কি করা হয়? ক্রেডিট নোটটা ব্যবহার করা হয়, ক্রেডিট নোটটা ব্যবহার করা হয়। চলে যাব 152 নম্বর প্রশ্নে, পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে কোন দলিল তৈরি করা হয়? পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করি। পণ্য ক্রয় একটা ব্যয় এবং অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলোর সাপেক্ষে আমরা কি করি? একটা ডেবিট ভাউচার প্রস্তুত করি। কি করি ভাইয়া? একটা ডেবিট ভাউচার প্রস্তুত করি। ওকে, 153, উপযোগ খরচ প্রদান 2000 টাকা। নিচের কোন দলিলটি তৈরি করতে হবে? উপযোগ খরচ এটা একটা ব্যয়বাচক হিসাব, উপযোগ খরচ এটা একটা ব্যয়বাচক হিসাব। তাহলে ব্যবহার করতে হবে কোনটা? ব্যবহার করতে হবে ডেবিট ভাউচার। এই ব্যবহার করতে হবে কোনটা? ব্যবহার করতে হবে ডেবিট ভাউচার। আচ্ছা, চলে যাব তাহলে আমরা 154তে বলা আছে বিক্রেতা প্রস্তুত করেন। এই বিক্রেতা কি কি প্রস্তুত করে ভাইয়া? দেখো, খেয়াল করে দেখো, এর আগের বার মনে হয় ভুল করছিলাম, এটা ভুল করা যাবে না। ডেবিট নোট এটা তৈরি করেন ক্রেতা, চালান তৈরি করেন বিক্রেতা, ক্যাশ মেমো তৈরি করেন বিক্রেতা। তাহলে 2 ও 3 কই আছে? গ নম্বরে। তাহলে আমাদের 154 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। 154 নম্বর প্রশ্নের উত্তর কি? গ, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 155। কি বলা আছে ভাইয়া দেখি? 155 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? 155 নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে যে জনাব জাহান নগদ 10,000 টাকা ব্যবসায় নিয়ে আরম্ভ করেন, নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। মাস শেষে দেখা গেল তার ব্যবসায় থেকে নগদ 1500 টাকা এবং 500 টাকার পণ্য উত্তোলন করেছেন। তাহলে মাস শেষে জনাব জাহানের স্বত্বাধিকারের পরিমাণ কত? খেয়াল করো, 10,000, 1 2 3 4, 10,000। এই জায়গা থেকে নগদ 1500 আর হচ্ছে পণ্যদ্রব্য কত? 500। তাহলে হচ্ছে আমার এখানে 2000 টাকা, বাদ দিলে থাকবে কত? 8,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার থাকে কি? 8,000 টাকা। মূলধন আনয়নের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মূলধন হিসাবে নগদ টাকা আনুক, সম্পত্তি আনুক, নগদ টাকা আনুক বা আসবাবপত্র আনুক, যন্ত্রপাতি আনুক, ব্যাংকের টাকা আনুক, সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে 1 ও 3 উত্তর কি? 56 উত্তর 1 ও 3। 1 ও 3 কই আছে? খ নাম্বার। তাহলে 56 উত্তর হচ্ছে 2। চলে যাব 57 নম্বর প্রশ্নে। 57 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই দেখি? 57 নম্বর প্রশ্নে বলেছে মালিকের আয়কর প্রদান 2000 টাকা। আয়কর প্রদান করলে এটার দুইটা পক্ষ বের হচ্ছে কি? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না?
উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, মনে রাখতে হবে ব্যয় ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। তাহলে এখানে আমার কি হবে, ও ই হ্রাস, ও ই হ্রাস। নগদান ক্রেডিট মানে কি, এ হ্রাস। নগদান ক্রেডিট মানে কি, এ হ্রাস। কথা কি বুঝা গেছে ভাইয়া? তাহলে এ হ্রাস পাবে আর হচ্ছে ই হ্রাস পাবে। 1 ও 3, 1 ও 3 কোন জায়গায় আছে ভাইয়া, খ নম্বরে। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর কি, উত্তর হচ্ছে খ। আচ্ছা 168 নম্বর প্রশ্নে যাব। কি বলা আছে, মিস্টার মুকুল তার ব্যবসায়ের চলতি খরচ নির্বাহের জন্য 10,000 টাকা প্রদান করেন। এই লেনদেনের দ্বারা হিসাব সমীকরণে কোনটি পরিবর্তন হবে? মুকুল তার ব্যবসায়ের চলতি খরচ নির্বাহের জন্য কত টাকা দেন, 10,000 টাকা দেন। এই 10,000 টাকা ব্যবসায় এসে দেয়। এই কত দেয়, 10,000 টাকা দেয়। মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়ে, নগদ টাকা দিছে সম্পত্তিও বাড়বে। তাহলে সত্ত্বাধিকার বাড়বে, সম্পত্তিও বাড়বে। সত্ত্বাধিকার বাড়বে, সম্পত্তিও বাড়বে, তাই না? আচ্ছা, পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? দেখো পাওনাদার একটা দায়, পাওনাদার একটা দায়। আমি যদি দায়ের টাকা পরিশোধ করে দিই, দায় হ্রাস পায়। দায়ের টাকা পরিশোধ করে দিলে দায় হ্রাস পায়। তাহলে দেখো দায় হ্রাস একটা অপশনেই আছে, তাহলে উত্তর এইটাই। পাশাপাশি সম্পত্তিও হ্রাস পায়। কেন? কারণ আমি দায়ের টাকা দিয়ে দিলে আমার তো নগদের টাকাও চলে যায়, তাই না? তাহলে নগদ টাকা হ্রাস পেলে সম্পত্তিও হ্রাস পাবে। ওকে, চলে যাই হচ্ছে 160 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 160 কি বলছে দেখি। প্রাপ্ত কমিশন 700 টাকা, এই লেনদেন দ্বারা ব্যবসায়ে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত কমিশন, তাই না? তাহলে কমিশন পাইছি মানে নগদে পাইছি, তাহলে আমার নগদান হিসাব আমার ডেবিট। আচ্ছা, কমিশন পাইছি, তাহলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট, একটা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি। কমিশন একটা আয় বাড়লে কি হয়, আয় বাড়লে আয় বাড়ে, তাহলে এই যে আয় বাড়বে, সম্পত্তি বাড়বে। 1 আর 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। প্রশ্নের উত্তর কি, উত্তর হচ্ছে খ। আচ্ছা 161 নম্বর প্রশ্নে আমরা যাব। বলা আছে ধারে পণ্য ক্রয় 8,000 টাকা, এর ফলে হিসাব সমীকরণে ধারে পণ্য ক্রয় 8,000 টাকা। ওকে, ভালো কথা। আমি যদি ধারে পণ্য ক্রয় করি, ধারে করি নগদে করি, যেমনি করি না কেন, ক্রয় করলে ক্রয় হিসাব বাড়বে, ক্রয় হিসাব ডেবিট। কিভাবে কিনছি, ধারে, তাহলে আমার পাওনাদারের পরিমাণ বাড়বে, পাওনাদার হিসাব কি হবে, ক্রেডিট, তাই না? আচ্ছা, তাহলে ক্রয় হিসাব ডেবিট মানে আমার মালিকানা সত্ত্ব কমবে, কারণ ব্যয় বাড়ছে। পাওনাদার হিসাব ক্রেডিট মানে আমার দায় বাড়বে, কারণ পাওনাদার একটা দায়। তাহলে 1 ও 3 কই আছে ভাইয়া, খ নম্বরে। তাহলে আমাদের 161 উত্তর কত, 161 উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 162। আচ্ছা 162তে নতুন টাইপ শুরু হবে। তাহলে দেখো ভাইয়া, আমরা আমাদের টাইপ 4 এর যতগুলো প্রশ্ন ছিল, যেহেতু টাইপ 4 একটু থিওরিটিক্যাল প্রশ্ন ছিল, আসলে আমাদের হাতে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ টাইপ 3 চাইতে কম ছিল, বা টাইপ 2 বা টাইপ 1 এ আমরা যত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি, টাইপ 4 এ এই সুযোগটা একটু কম, কারণ ছোট ছোট টপিক, আসলে 6টা বইয়ের নাম মুখস্থ রাখতে পারলে হিসাব হয়ে যাচ্ছে আর কি, অঙ্ক হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো তোমাদের কাছে মনে হইতে পারে ভাইয়া হয়তো কম ব্যাখ্যা করেছে, বাট আমরা অনেক আলোচনা করেছি। এরপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল। আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে ঠিক এইভাবেই আলোচনা করব, ঠিক এইভাবে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে আলোচনা করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এই পর্বের ক্লাসটি করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি টাইপ 4 এর কোনো এমসিকিউতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। যারা যারা এখনো বইটা কিনো নাই, সবাই দ্রুত সময়ের মধ্যে বইটা কিনে ফেলবা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।